হাসিনাকে চাচ্ছে দেশের ৮০% জনগণ। কি হবে ডক্টর ইউনূসের? এই থেকে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন। হ্যাঁ দিব। আমরা আগেই ভালো ছিলাম, ওই আবার শেখ হাসিনার আইন আবার বহান্য দরকার। ডক্টর ইউনূস সাহেব দেশ চালাইতে পারছে না পারছে, এটা তো দেশে 18 কোটি জনতাই দেখছে। ডক্টর ইউনূস সাহেব যদি দেশ গরিব মানুষের কথা ভাবতো। বাজান আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। অবিশ্বাস্যভাবে সবাইকে ছাড়িয়ে যোজন যোজন এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী। আইনজীবী জনাব জেডাই খান পান্না মাঝে মাঝেই সংবাদের শিরোনাম হচ্ছেন। গতকালও হয়েছেন এবং এবারকারটা আগের যে কোনোটাকে ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয়, যে কারণে তিনি আগে হয়েছেন। আমরা আসছি উনি কি বলেছেন। এবং মাঝে মাঝে একদম আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকেন, আবার মাঝে মাঝে আলোচনা থেকে সরেও যান। অনেকটা বাতাসের মতন নরবরে খুঁটির মধ্যে আপনার ঝুলন্ত ছিল ওনার অবস্থানটা। 5ই আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতাকর্মী, এমপি, মন্ত্রী, স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার কপাল পড়লেও শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিন্তু কপাল পড়ে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু। আইনজীবী জনাব জেডাই খান পান্না মাঝে মাঝেই সংবাদের শিরোনাম হচ্ছেন। গতকালও হয়েছেন এবং এবারকারটা আগের যে কোনোটাকে ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয়, যে কারণে তিনি আগে হয়েছেন। আমরা আসছি উনি কি বলেছেন এবং একজন আইনজীবী হিসেবে তিনি কি বলতে পারেন, কি করতে পারেন তা আমরা জানি, কিন্তু কখনো কখনো তার অ্যাটিটিউড আমরা বুঝতে পারি তিনি আসলে পতিত স্বৈরাচারী মাফিয়াদেরই দোসরে পরিণত হয়েছেন, আস্তে আস্তে প্রকাশিত হয়েছে। আমি একটু পেছনে যাই। একবার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার চাকরিরত অবস্থায় যে ভাষায় আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান, আমাদের প্রথম সবচেয়ে আলোচিত শহীদ সাইদ, সবাইকে নিজের তীব্রপাত্মক বাজে মন্তব্য করেছেন, সেটার পক্ষে সাফাই দিয়েছিলেন এবং তাকে স্যালুট জানাতে চেয়েছিলেন। জনাব পান্না আইনজীবী, দীর্ঘকালীন আইন ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তার আছে। তিনি আইন না জানার কোনো কারণ নেই যে একজন চাকুরিরত প্রজাতন্ত্রের কর্মচারী এরকম কিছু লিখতে পারেন কিনা, এবং যদি লেখেন সেটা শাস্তিযোগ্য অপরাধ কিনা জেনে শুনে তিনি তাকে স্যালুট জানাতে চেয়েছেন। এরপর আমাদের মনে থাকার কথা, তিনি সরকার যে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, তার বেশ কিছু কাজকে বৈধতা দেওয়ার জন্য, সেখানেও তিনি সরকার অসৎ উদ্দেশ্য আছে বলে বলেছেন। আমি এগুলো সব বলেছি, তাই এখন নতুন করে দেখাচ্ছি না, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। মানে ধরেন অর্ডিন্যান্স কেন প্রয়োজন সেটাও তার আইনের জ্ঞান দিয়ে খুব স্পষ্ট ভাবে বোঝার কথা, কিন্তু উনি বুঝবেন না। আসলে উনি বোঝেন না, কারণ উনি বুঝতে চাইছেন না। উনি এটাকে বলেছেন সরকার কোনো ইভিল ইন্টেনশন আছে বলে এই ধরনের অধ্যাদেশ দিতে চেয়েছেন। আমি সেখানে বলেছিলাম যে তিনি যদি এই অবস্থায় দেশ চালাতেন, তারও এই ধরনের একটা অধ্যাদেশ দেওয়া একেবারেই জরুরি ছিল। এবার তিনি যেটা করেছেন ভয়ঙ্কর কথা, সেটাই আসছে। এই সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তার একটু কম ইম্পর্টেন্ট ইস্যুটায় আগে কথা বলি। সেটা তিনি বলছেন স্বাধীনতার পর থেকে নাকি এই রকম গণ মামলা আর কখনো হয়। এবং সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করছেন যে গত বছর এই শেখ হাসিনার সময়কার কথা, তখন তিনি যুক্তি দিচ্ছেন এটা তো 16 বছরে এত হয়েছে, আর এই 3 মাসে যা হয়েছে। মানে ওনার মতো উনি আমাদেরকে স্টুপিড মনে করেন যে 3 মাসে এত হয়েছে, 16 বছরে এত হবে, ঐকিক অঙ্ক করে মামলা হয়। মানে শয়তানি গুলো এইরকমই আসলে। মানে ওনার ঐকিক অঙ্ক 3 মাসে এত হয়েছে, তাহলে 1 বছরে 4 গুণ হবে, 16 বছরে ইন্টু 16, সুতরাং শেখ হাসিনার চাইতে বেশি মামলা হয়ে গেছে। শয়তানি, এগুলো শয়তানি, ইচ্ছাকৃত শয়তানি। এবং উনি স্পষ্ট ভাবে বলেছেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পরিকল্পিত ভাবে এইসব বাক্য ব্যবহার করছেন, পরিকল্পিত ভাবে। ভিডিওটা দেখে নেবেন, অনেকে এই ভিডিওটা আপলোড করেছে। শেখ হাসিনার 16 বছরে কি হয়েছে, কেমন মামলা হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, স্পেসিফিক এরকম 2-3 মাস সময় বের করা যাবে যে সময়ে 1000 গুণ বেশি মামলা হয়েছে, 1000 গুণ বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে।
আমরা এটার সাথে একমত, যেভাবে মামলা হচ্ছে, যেভাবে গণমামলা হচ্ছে, যেভাবে সবাইকে ঢালাওভাবে মামলায় ইনক্লুড করা হচ্ছে, সংখ্যাটা অনেক বেশি হচ্ছে, কিছু 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 মামলা বাণিজ্য হচ্ছে, মামলা এখন ঢুকিয়ে দিয়ে মামলার নাম বের করা, এগুলো সমালোচনা থাকতে পারে। কিন্তু স্বাধীনতার পর এত মামলা কখনো হয়নি কোন একটা স্পেসিফিক সময়ে। এগুলো শয়তানি, পরিকল্পিত শয়তানি। এই ভদ্রলোক শয়তানি করছেন। আমি শব্দগুলো জেনে শুনে ব্যবহার করছি, এখানে শব্দ ব্যবহার করতে চাই না, কিন্তু আমি ওনার অ্যাটিটিউডে উনি শেখ হাসিনার পক্ষে আইনে মানে মামলায় দাঁড়াতে চান। ধরুন আমি যদি একজন লয়ার হতাম, নামি লয়ার হতাম, আমি খুব চাইতাম তার বিরুদ্ধে দাঁড়াতে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার অপরাধ প্রমাণের চেষ্টা করতাম, তার পক্ষে দাঁড়াতাম। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, আমি দাঁড়াতাম। এটা আমার নিজস্ব একটা চিন্তা, একটা এথিক্যাল চিন্তা। ইটস নট ইললিগাল। সো কেউ একজন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন, which is very important, দাঁড়াতে হবে। আমরা যে জুডিশিয়াল সিস্টেমে কাজ করি, সেখানে একজন অভিযুক্তর বিরুদ্ধে, তিনি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে যে কেউ আইনি লড়াই চালাতে পারে, আইনি লড়াই চালাতে পারা উচিত। আমি এটারও সমালোচনা করেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যখন সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে উপস্থাপন করা হয়েছিল, তখন তার আইনজীবীদেরকে বাধা দিয়ে তাদের পক্ষে দাঁড়াতে দেওয়া হয়নি। এমনকি এই অভিযুক্ত আওয়ামী লীগের লোকজনের পক্ষে যারা দাঁড়াচ্ছেন আদালতে, তাদের অনেকে হেনস্থার শিকার বিভিন্ন সময় হয়েছে। আমি স্ট্রংলি সেটা কনডেম করি। সো যারা পান না দাঁড়াতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা তার ইচ্ছা, তার চয়েস, ইটস নট ইললিগাল। আমার বিবেচনা এটা আনএথিক্যাল, উনি সেটা ওনার ব্যাপার, ওনার সিদ্ধান্ত। এবং একজন অভিযুক্তের পক্ষে দাঁড়ানো নেসেসারিলি মিন যে তাকে নিরপরাধ বানানোর চেষ্টা করা, তার জামিনের ব্যাপার আছে, তার শাস্তি যেটা আছে সেটা কম করার চেষ্টা আছে, নানান ভাবে সাহায্য তারা করতে পারেন। কিন্তু উনি যে কথাটা বলেছেন, এটা আরেকটা মহা শয়তানি। আগের গুলো যদি শয়তানি হয়, এটা মহা শয়তানি। উনি বলছেন, আমি সবসময় নিপীড়িতের পক্ষে আছি, সে যেই হোক না কেন। শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার করছেন, নিপীড়িতের পক্ষে আমিও আছি। ইয়াস, আমি ক্লেম করি আওয়ামী লোক যারা নিপীড়নের শিকার হয়েছে, যারা আদালতে আইনজীবী পান নাই, যারা আদালতে হামলার শিকার হয়েছে, এমনকি বিচারক মানিকের মতো অতি ঘৃণিত মানুষের উপর হামলা নিয়ে আমি দুটো ভিডিও করেছি। একবার আদালতে, এরপর তাকে সম্ভবত কারাগারেও হামলা করে মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত করা হয়েছিল। এই ঘৃণিত দানবের বিরুদ্ধে এরকম আরো যারা যারা ছিল, ছাত্রলীগকে পিটিয়ে হয়েছে, হত্যা করা হয়েছে। I did strongly condemn that. নিপীড়িতের পক্ষে থাকতে হবে প্রত্যেকটা মানুষকে। আমরা একটা বিচারিক ব্যবস্থায় বিশ্বাস করি, সেই ব্যবস্থার মাধ্যমে শাস্তি চাই। কিন্তু কেউ কাউকে অন্যায়ভাবে নিপীড়ন করবে, সেটা শেখ হাসিনা হলেও চাই না। শেখ হাসিনাকে আনা হলো কোর্টে, তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো, তাকে মারধরের চেষ্টা করা হলো। আমিও সবচেয়ে প্রথমদের একজন হব যে এটাই দাঁড়াবে। নিপীড়িতের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার, রাজনৈতিক নিপীড়নের শিকার। শেখ হাসিনার বিরুদ্ধে মাত্রই কিছু মামলা হলো এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের মামলা হওয়া খুব স্বাভাবিক। সেটাই হয়েছে, সেটাই হচ্ছে অনেকগুলো মানবতা বিরোধী অপরাধ করেছেন এবং পান্না এই দেশে বসবাস করেন। উনি শেখ হাসিনার আইনজীবী হন, কোনো সন্দেহ নাই, কিন্তু উনি কিন্তু বয়ান পরিবর্তনের চেষ্টা করছেন। এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। উনি ওদের হয়ে এভাবে কাজ করছেন। উনি স্বাধীনতার পর আজ পর্যন্ত এত মামলা কখনো হয় নাই এবং উনি শেখ হাসিনার রাজনৈতিক নিপীড়নের শিকার। আমরা খেয়াল করবো ভারতের যে ন্যারেটিভ, ঠিক সেই ন্যারেটিভ গুলো কয়েকদিন পর আমি ধারণা করি এই পান্নার মুখ দিয়ে বেরোবে। একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। আমরা ওই যে ভারত প্রবাসী এক ভারত আজ সকালে যে ভিডিও দিয়েছে, নির্বাচিত সরকারকে উৎখাত। শেখ হাসিনা নিজের মুখে বলেন, ভারতেও মিডিয়াতে এই একই কথা বলেছে, একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা অবৈধ সরকার হচ্ছে। এই সরকারকে অবৈধ রিসিভ তিনি দুদিন পর বলতে শুরু করবেন, এটা অসাংবিধানিক, অবৈধ ইত্যাদি ইত্যাদি। Despite having the reference from the appellate division of the Supreme Court, উনি বলবেন, ধারণা করছি আমরা। শুনুন, এই ভদ্রলোকের বক্তব্য নিয়ে আমরা সতর্ক থাকবো। তার এই কথাগুলো এই বাংলা, তবে হ্যাঁ, এটা আরো খুব ফানি ব্যাপার। উনি বলছেন উনি গণমাধ্যমের কোনো স্বাধীনতা আছে বলে মনে করেন না। উনি আশঙ্কা প্রকাশ করেন যে তার এই বক্তব্য রাখা যাবে কিনা। না, উনি এই বক্তব্য দিচ্ছেন, দাঁড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশ এখন এতটাই স্বাধীন, উনি শেখ হাসিনার নিপীড়নের শিকার বলে বলতে পারছেন। তিনি বাংলাদেশে এই সরকারের আমরা অকল্পনীয় রকম মামলা হচ্ছে, স্বাধীনতার পর এত হয় নাই। এবং উনি যিনি ডক্টর ইউনূসকে জাতা পর তাকে স্যালুট দিতে চান। চিনতে পারছেন তো এই বাংলাদেশ, শেখ হাসিনা বাংলাদেশের কত আলাদা? আপনারা চিনবেন না, কারণ আমার প্রথম যতটুকু বেনিফিট অফ ডাউট তাকে দেওয়ার চিন্তা আমরা করবো। আস্তে আস্তে বুঝতে পারছি তার নিজের এজেন্ডা আছে এবং এই লোককে আমাদের সতর্কভাবে খেয়াল রাখা দরকার।
মাঝে মাঝে একদম আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকেন, আবার মাঝে মাঝে আলোচনা থেকে সরেও যান। অনেকটা বাতাসের মতন নরবরে খুঁটির মধ্যে আপনার ঝুলন্ত ছিল ওনার অবস্থানটা। 5ই আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতাকর্মী, এমপি, মন্ত্রী, স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কপাল পড়লেও শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিন্তু কপাল পড়ে নাই। ভয় ছিল, টেনশন ছিল। আপনি যদি কালকে ওনার ছবিটা দেখেন, স্ক্রিনে দেখছেন, চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা ভাব আসছে, নর্মাল অ্যাক্টিভিটিস একটা আউটলুক কিন্তু আমরা এখন দেখতে পেলাম। দীর্ঘদিন মনে হয়েছে যে ওনার ঘাড়ের মধ্যে কেউ বন্দুক রাখছে, উনি অ্যাজ এ রোবটিক কথাবার্তা বলেন, হাসেন না, চেহারা কেমন অন্ধকার অন্ধকার রাখেন, কিন্তু গতকালকে তিনি বেশ হাস্যোজ্জ্বল ছিলেন। দর্শক, চমকটা হচ্ছে রাষ্ট্রপতির সাথে গতকালকে 3 বাহিনীর যারা প্রধান আছেন তারা সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের মধ্যে বেশ কিছু বিষয়বস্তু ছিল যেগুলোকে সবাই ভাবছে যে আপাতত যতদিনে অন্তর্বর্তী সরকার আছেন ততদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর তার পদ থেকে সরছেন না, বা তাকে সরানোরও আর কারোর ক্ষমতা নাই। ক্ষমতা নাই এই কারণে যে তাকে সরাইতে গেলে সাংবিধানিক একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। বিএনপি কৌশলে অপছন্দ করলেও রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকেই চাচ্ছে। সমন্বয়ক সহ ভিপিনুরের যে দল আছে ছোটখাটো, তারা অনেকেই, জামাত সহ তারা অনেকেই চাইছে রাষ্ট্রপতিকে সরাইতে, তো তারা কিন্তু আসলে সফল হয় নাই। তো এর মাঝখানে গতকালকে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানরা। তো সেখানে আপনার গতকালকে সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস উইং এর পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে, মানে যে বাহিনীগুলো আছে সবগুলোর বস কিন্তু অধিনায়ক, বস, ক্যাপ্টেন হচ্ছে এই রাষ্ট্রপতি। তাহলে ভাবা যায়, তো কালকে স্বাভাবিক সবাই এখানে গিয়েছে। তো শাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 3 জন সেখানে গিয়েছেন। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবার বর্গের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইভেন মুক্তিযুদ্ধের কথা আবারও তিনি এখানে স্মরণ করেছেন। এই কথা আজ কিন্তু সহজে কেউ বলে না, তবে কালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে সেই প্রোগ্রামে যাওয়ার পরে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলেছেন। এখন বলে মুক্তিযুদ্ধের কথা কি নতুন নাকি না, এই যে পরিবর্তিত জুলাই আগস্ট ইস্যুর পরে অনেকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে ভয় পান বা কৌশলে কথাগুলো বলেন, কারণ সরাসরি তারা বলছে। তিনি বলছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বের প্রতীক। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায়ও সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনি ভূয়সী প্রশংসা করেছেন। সাক্ষাৎকারে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা এই দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি সহ তাদের স্ব বাহিনীর কার্যক্রম, এই মানে কে কি করতেছে, কোথায় কি চলতেছে, এগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে তারা আপনার ইনফর্ম করেছে। এই সময় রাষ্ট্রপতির সচিবরাও সেখানে উপস্থিত ছিলেন। এখন এই বিরল দৃশ্য দীর্ঘদিন যাবত হয় নাই। এখন এই 3 বাহিনীর প্রধান সম্ভবত গত 5ই আগস্টের পর আর একসাথে এখানে এরকম কোনো বৈঠকের সুযোগ হয় নাই, অথবা বসাও হয় নাই। কারণ মেইন কারণ হচ্ছে একটা উসিলা তো লাগে। তো এই দৃশ্যপট দেখার পরে যারা ভাবছিলেন যে সম্ভবত সমন্বয়করা এখনো সংবিধান প্লাস রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে একের পর এক মিটিং করে যাচ্ছে, হয়তো সশস্ত্র বাহিনীর সাথে ওনার একটা দূরত্ব হয়ে গেছে, বা সামহাউ প্লাস মাইনাস ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চাচ্ছে। তো গতকালকের এই দৃশ্য দেখার পর এতটুকু কনফার্ম যে আপাতত রাষ্ট্রপতি তিনি গ্রিন জোনে চলে আসছেন। আরেকজন আসছেন, সেটা হচ্ছে মুস্তফা সরওয়ার ফারুকী। এত কিছু এরপর কিন্তু ফারুকীকে এখান থেকে সরকার না নেয়, বরঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনূস ডাইকানিয়া মানুষের সাথে সাক্ষাৎকারে বলছেন যে এটা করো। ফারুকী আবার কর্ম পরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে শেয়ার করছে। দেখা যাক রাষ্ট্রপতির মানে আনটিল লাস্ট পর্যন্ত কি হয় আসলে। তবে আমার ধারণা তিনি বড় ধরনের কোনো ঝামেলায় পড়বেন না। একটা জাতীয় নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে তিনি সাংবিধানিক পদ থেকে আপনার অব্যাহতি নেবেন, এতটুকুই। আর এর বাইরে যদি কোনো কিছু ঘটে সেটা কাকতালীয়। এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানাবেন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।